কেটে গেল ৩-৩টে মাস। সময় কারো জন্য থেমে থাকে না, সে নিজের মতোই বহমান। মন তার জীবনকে গুছিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে তার চলাফেরার কষ্ট হয়। অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না মন, হাঁটতে ফিরতে ভীষণ কষ্ট হয়। সেই দিনের পরদিনই মন চাকরির খোঁজে বেরিয়েছিল। পথমধ্যে ওকে একা পেয়ে অনেকেই খুব প্রস্তাব দিয়েছিল ঠিকই, কিন্তু মন এসবকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছিল। সে জানত সমাজে এভাবে থাকতে হলে লড়াই করেই এগিয়ে যেতে হবে। অনেক খোঁজার পর এক অফিসে চাকরি পেয়েছিল। ওখানেই বস বাবার মতো করে মনকে শ্রদ্ধা করত। এটা দিয়ে সে নির্বিঘ্নে চলে যাচ্ছিল। কিন্তু দিন যতই যায় তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকে। ডাক্তার বলেছিল এই সময় একজন মায়ের ঠিকমতো খাবারের প্রয়োজন, ফল ফ্রুট ভালো মতো খেতে হবে, রেস্টের প্রয়োজন, কেয়ারের প্রয়োজন। মনের শরীরে এসব কিছুরই ঠিক নেই। তার উপর এই অবস্থায় অফিস জার্নি সব মিলিয়ে অনেক কষ্ট হয় মনের। বাচ্চার কন্ডিশনও বেশি ভালো না। এই অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য বাইরের মানুষের কানাঘুষা তো আছেই, কিন্তু এর ভেতরেও মনের এসব করতেই হবে, কারণ ওর উপর পুরো একটা আশ্রমের নিষ্পাপ বাচ্চাগুলো নির্ভরশীল। মন চলে যাওয়ার পরদিনই আদ্রাপ অসুস্থ হয়ে পড়েছিল। এর মধ্যেও সে নেহাকে সাথে করে মনের সব চেনা জানা জায়গায় গিয়েছিল, কিন্তু কারো কাছ থেকে মনের খোঁজ পায়নি আদ্রাপ। এরপর এসেই আদ্রাপ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। রুমে ঢুকতেই শুধু মনের স্মৃতি তাকে ঘিরে ধরত। আদ্রাফের নিজের জন্য কোনো চিন্তা নেই, সব চিন্তা মনকেই ঘিরে। মনের কথা ভাবতেই তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। সেই রাতের মাঝেই আদ্রাফ অতিরিক্ত মাথা ব্যথায় সেন্স হারায়। 1 সপ্তাহ হাসপাতালে থেকে এরপরেই ডাক্তাররা আদ্রাফকে এমার্জেন্সিতে 2 রাতের ভিতরেই অন্য দেশে উন্নত চিকিৎসার উপলক্ষে পাঠিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আদ্রাফের অবনতি হতে থাকে। তবুও ডাক্তাররা আশায় আছে আদ্রাফ হয়তো সুস্থ হয়ে উঠবে, কারণ সে ফার্স্ট স্টেপেই সব জেনে গিয়েছিল আর চিকিৎসাও শুরু করেছিল। আদ্রাফ বাহিরের দেশে একটা হাসপাতালের ক্যাবিনে শুয়ে আছে। এখানে তার চেনা জানার মধ্যে এক ডাক্তার আঙ্কেল নিয়ে এসেছিল। তার চোখগুলো বাইরের থাই গ্লাসে জানালা দিয়ে আকাশের দিকে স্থির। আদ্রাফের এই ক্যাবিনটা সম্ভবত 4-5 তলায় হবে। আদ্রাফ শোয়া থেকে আকাশের দিকে তাকিয়ে রইল। তার হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে মনের জন্য। মেয়েটা কেমন আছে কি জানি। এই সময় হয়তো আরো গুলুমুলু হয়ে গিয়েছে। মনেরই প্রতিচ্ছবি ভাসতে থাকে আদ্রাফের চোখে। ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তার। আচ্ছা, আদ্রাফের এই অবস্থা মন যদি জানতে পারে তখন কি করবে? মেয়েটা কি আদ্রাফের জন্য কাঁদবে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। ডাক্তার যেদিন আদ্রাফকে তার এই অবস্থার কথা বলেছিল সেদিন মনের জন্য ভীষণ খারাপ লেগেছিল আদ্রাফের। আদ্রাফ জানতো তার অনুপস্থিতিতে মন তার জীবন কোনোদিনও এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ সে যে আদ্রাফকে ভীষণ ভালোবাসে। আর আদ্রাফও চেয়েছিল তার অনুপস্থিতিতে মন যেন কিছু একটা করে সামনে এগিয়ে যেতে পারে। মেয়েটা মনের দিক থেকে ভীষণ নরম, সে যেন শক্ত হতে পারে। তাই তো আদ্রাফ সেদিন থেকে মনকে ইগনোর করা শুরু করেছিল। মনকে ইগনোর করে চলতে আদ্রাফের নিজেরও ভীষণ খারাপ লাগতো। তবুও যে সে চেয়েছিল মন তার নিজের জীবনে সাফল্য আনুক। আদ্রাফের এই ধোকায় যেন মন অনেক শক্ত হয়ে যায়, সহজে আর কাউকে যেন বিশ্বাস না করে। তাই তো সে নেহার সাহায্য নিয়েছিল, এতেও ভীষণ কষ্ট হয়েছিল। সে যে মনকে কষ্ট দিতে চায় নাই। নেহাকে যেদিন বউরূপে অভিনয় করে ঘরে এনেছিল সেদিন মনের কান্নারত চোখের দিকে তাকাতেই আদ্রাফের এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়েছিল মনকে তার বুকে জড়িয়ে নিতে। কিন্তু নিয়তি, সে মনের ভালোর জন্যই এমন করেছিল। সে মনে করেছিল মন তাকে ছেড়ে কোনো দিন যাবে না, গেলেও কয়েকদিনের জন্য তার কাছের বান্ধবীগুলোর কাছেই যাবে। কিন্তু আদ্রাফ আজ বুঝতে পেরেছে কত বড় ভুল ছিল এটা তার। মেয়েটা যে একেবারে জন্যই হারিয়ে গিয়েছে। আদ্রাফের থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে। সে তো এমন হোক চায়নি। না জানি কেমন আছে মন। আর তার বাচ্চার কথা মনে পড়তে আদ্রাফ তার কাঁপা কাঁপা হাতটা তুলে নিয়ে আঙুল চালাতে চেষ্টা করে। ভীষণ দুর্বল লাগে, তবু চেষ্টা করে গুনে দেখলো আজ 6 মাস হবে হয়তো মনের।
সে নিজেও হাসপাতালে আছে আজ 3 মাস। এই অসুস্থতার পরেও আরও অনেক রোগ পেয়েছে এখন। জানে না সে বেঁচে ফিরতে পারবে কিনা মুনের কাছে, কিন্তু সে যে মনে প্রাণে চায় বাঁচতে। এই হাসপাতাল, ভিন্ন দেশ তার আর ভালো লাগে না। আকাশের দিকে তাকিয়ে দেখলো কতগুলো নাম না জানা পাখি পুরো আকাশ জুড়ে বিচরণ করছে মুক্তভাবে। আদ্রাফেরও ইচ্ছে হয় এমনভাবে বাঁচার। তার এখন নিজেকে শিকলে বন্দি বন্দি মনে হয়। সব সময় মুনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আজও কি ফিরে পাবে দিনগুলো আদ্রাফ? তাদের নিয়তি এমন কেন হলো? আদ্রাফ যদি সুস্থ থাকতো তাহলে আজকের এই দিন তাদের দুজনের মধ্যে কাউকে দেখতে হতো না। কতদিন পর এই সুখের সময়টা আসলো, অথচ এই সুখের সময় মন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নেহা খোঁজ নিচ্ছে সব জায়গায়, কিন্তু মনের খোঁজ সেও আর পায়নি। কই আছে মন? কেমন আছো আমার মন পাখি? আমার যে এখানে আর ভালো লাগে না। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরে গিয়ে বুকের ভিতর বেঁধে রাখি চাঁদ। এসব ভাবতে ভাবতেই আদ্রাফে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে যে তার মন পাখিকে ভীষণ মিস করছে, তার চাঁদ। আজ কতদিন সে তার চাঁদকে এক পলকের জন্য দেখে না। আমার চাঁদ বলেই বিড়বিড় করে উঠে আকাশের দিকে তাকিয়ে মলিন হাসলো আদ্রাফ। এখন মনে হচ্ছে আকাশেও তার মন পাখির প্রতিচ্ছবি ভাসছে। সেদিকেই এক ধ্যানে তাকিয়ে রইল আদ্রাফ। মনের শরীর এখন আরও অবনতি হচ্ছে। সারাদিন অফিস করে এসেই এখন মন শুয়ে পড়ে। আগে যেই মন বাচ্চাদের সাথে একদিন না কাটিয়ে থাকতে পারতো না, সব বাচ্চাদের নিয়ে খেলা করত, সেই মন এখন আর বাচ্চাদের সাথে গিয়ে বসে না। বাচ্চারাও তাদের মনমার দিকে তাকিয়ে থাকে। অফিস করে এসে রুম বন্ধ করে শুয়ে পড়ে। লিয়া প্রথম দিন মনে করেছিল হয়তো বেশি ক্লান্ত, তাই এমন করছে। কিন্তু দিন যতই যায় মন আর তেমন কথা বলে না অপ্রয়োজনীয়। এখনের মন আর আগের মনের মধ্যে বিস্তর তফাৎ। আগের মন কত চঞ্চল, হাসি খুশি ছিল। অফিস শেষ করে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে বসতো, কিন্তু এখন আর এসব করে না। এখন মন শুকিয়ে গিয়েছে, চোখের নিচে গাঢ় দাগ পড়ে গিয়েছে। ডাক্তার বলেছিল বাচ্চার কন্ডিশনও তেমন ভালো না, ফল ফ্রুট ভালো মতো খাওয়ার জন্য। কিন্তু মন মাস শেষে অফিস থেকে যা টাকা পায় সব আশ্রমে খরচ করে ফেলে। ডাক্তার বলেছিল ঠিকমতো চেক আপ করানোর জন্য, কিন্তু মনের টাকা একদম সীমিত। লিয়ার খারাপ লাগে ভীষণ। তার এই মা সমতুল্য বোনটার জন্য কিছু একটা করতে ইচ্ছে হয় ভীষণ। কিন্তু মন চাকরি করার পর থেকে লিয়াকে আর কোনো চাকরি করতে দেয় না। তার দায়িত্ব শুধুই বাচ্চাগুলোর কেয়ার করা। মন যতদিন আছে ততদিন লিয়াকে কোনো কষ্টই করতে দিবে না, এটা মনের কথা। তবুও চিন্তা হয় তাদের। মন আপুর বাচ্চাটার কন্ডিশন ভালো না। মন আপুও প্রেগনেন্সিতে অনেক কষ্ট করছে, তার উপর অনেক রোগাও হয়ে গিয়েছে। আদ্রা ভাইয়া কি মন আপুকে এত তাড়াতাড়ি ভুলে গেল? কিভাবে পারল? সে কি মন আপুকেও একটুও মিস করে না? এর শেষ কোথায় হবে লিয়ার তা ভেবেই পায় না। মাস 3 পেরিয়ে গেছে। সেদিন এক বৃষ্টি স্নাত সতেজ গৌধূলি বিকেল। মন মাতানো বৃষ্টি নেমেছে। বৃষ্টির সময় হাত দিয়ে বৃষ্টির পানি ছোঁয়া মনের অভ্যেস। সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যাওয়া পিচ ঢালা কালো রাস্তাটা চকচক করছে অবিরাম। শিউলি ফুলের গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে শিশির কণার ন্যায় টপ টপ ঝরছে বর্ষণের শীতল বৃষ্টি। মন জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে। এসব দেখতে দেখতে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল মনের। এই 2 বছরে বৃষ্টি আসলেই মন জানালার ধারে এসে হাত মেলিয়ে দিত বৃষ্টির পানিতে, আর আদ্রাফ মনের এই খুশি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে উপভোগ করত। আজ নিয়ে 8.5 মাসেরও বেশি আদ্রাফের দর্শন পায়নি মন। ইদানিং একটু বেশি মিস করে আদ্রাফকে। আচ্ছা, আদ্রাফ কি মনকে একটুও মিস করে না? মন চলে আসার পর কি খুঁজেছিল আদ্রাফ? মন তো বড্ড মিস করে তার আদ্রাফকে। আজকাল সময়গুলো ভালো যায় না মনের। দিনটা কোনো মতে গেলেও রাতটা যেন কাটতেই চায় না। রাত হলেই সব অনুভূতিগুলো চোখের পানি আকারে বেরিয়ে আসে মনের। মন মলিন চোখে আকাশের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। অন্ধকার ঘনিয়ে আসছে। আস্তে আস্তে আকাশে তারাগুলো ভেসে উঠে তাদের সৌন্দর্য প্রকাশ করতে চলেছে। বৃষ্টির পরও আকাশটা কি পরিষ্কার হয়ে গেল। তার জীবনটা যদি এমন হতো, এই সব কিছু যদি স্বপ্ন হতো। চোখ খুলেই পাশে আদ্রাফের বাহুর মধ্যে যদি নিজেকে আবদ্ধ পেত। কি হতো এসব মিথ্যে হলে? আগে মাঝরাতে স্বপ্নে যখন দেখতো
আদ্রাফ মুনের চোখ ফাঁকি দিয়ে হারিয়ে যাচ্ছে, তাহলে তখনই ঘুমের মাঝে চিৎকার করে উঠে বসত মুন, আর তখনই আদ্রাফ পাশ থেকে উঠে তার মাথায় হাত বুলিয়ে নিজের বুকের মাঝে মুনকে আবদ্ধ করে এসব মিথ্যে প্রমাণ করে দিত। কি হতো এই 8 মাসও যদি মিথ্যে প্রমাণ করে দিত আদ্রাফ? মুনের হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল। নিজের পেটের উপর হাত রেখে ডুকরে কেঁদে উঠল। আমার বাচ্চা বলেই চোখ বন্ধ করে ফেলল। আপু? লিয়া রুমের দরজা থেকেই এতক্ষণ মুনকে দাঁড়িয়ে দেখছিল। দরজার পাশে লাইট দিয়ে মুনের দিকে তাকিয়ে ডেকে উঠল। লিয়ার ডাকে মুনের খেয়াল হলো। সে চোখ মুছে হাসি মুখে লিয়ার দিকে ফিরল। ভেতরে আসো। ওখানে কেন? আপু, অন্ধকার রুম করে আছেন যে? আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢাকা, আর আলো দিয়ে কি করব লিউ? মুন বিড়বিড় করে বলে উঠল। লিয়া তা বুঝতে না পেরে মুনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। লিয়ার তাকানো দেখে মুন মুখে হাসি টেনে বলে উঠল, অন্ধকারে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে, তাই সব তারাগুলো যখন মিটিমিটি জ্বলতে থাকে কি সুন্দর লাগে। আকাশটাকে তখন পরিপূর্ণ মনে হয়। তারা না থাকলে অপূর্ণ লাগে, মনে হয় কি যেন নেই নেই, তাই না লিউ? লিয়া মুনের পাশে এসে এক পলক আকাশের দিকে তাকিয়ে মুনকে জড়িয়ে ধরল। লিয়া বুঝে গিয়েছে মুন তার কান্না ঢাকার জন্যই এসব বলছে। লিয়ার জড়িয়ে ধরা দেখে মুন মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি হলো হঠাৎ? আপু, আপনার ভীষণ কষ্ট হয় তাই না? লিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, ধুর পাগলি, কিসের কষ্ট? এত সুন্দর একটা পরিবার আছে, তাহলে কিসের কষ্ট? সারাদিন অফিস করো, এই অবস্থায় জার্নি। আরে না, একদম না। মুন লিয়ার গাল টেনে বলে উঠল, আমি তো বলছি আপু, চাকরি না হয় আমি করি। তুমি এই বয়সে অনেক কষ্ট করেছো লিউ। এখন আপু যতদিন আছি ততদিন মন দিয়ে পড়াশোনা করো, তারপর ভালো চাকরি পাবে, তখন আপু তোমার ঘাড়ে বসে বসে খাবো। তখন আপুকে চাইলেও তোমার বাসা থেকে বের করতে পারবে না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। মুন হেসে বলে উঠল। মুনের কথা লিয়াও হেসে বলে উঠল, আমিও ধরে বেঁধে রেখে দিব, কোথাও যেতে দিব না এই লিয়াকে ছাড়া। মুন হেসে উঠল। এই মেয়েটা এত ভালো কেন? তার নিজেরই রক্তের সম্পর্কের বোন তাকে অপছন্দ করত, প্রতিনিয়ত মনকে অত্যাচারে রাখত। মন কাছে টেনে নিতে চাইলে আরও দূরে ঠেলে দিত, অথচ এই মেয়েটা কত সহজে নিজের মতো করে মিলেমিশে থাকছে। আসলে এই দুনিয়ায় এক একজনের এক এক রূপ। আপু খাবেন না? আসুন, লিউ বলল। বাচ্চারা খেয়েছে? না, এখনো খাইনি। আজ আপনাকে ডাকতে আসলাম একসাথে খাওয়ার জন্য। অনেক দিন তো ওদের সাথে একসাথে খাননি, আজ খাবেন। মুন মলিন হেসে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা চলো। আদ্রাপ এখন মোটামুটি সুস্থ, তার অপারেশন সাকসেসফুল। তবুও ডাক্তার আদ্রাফকে নিয়ে এখনও চিন্তিত, কারণ ব্রেন টিউমার রোগীদের মধ্যে প্রায় রোগীর অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু দেখা যায় কয়েক মাস না যেতেই পুরোপুরি সুস্থ রোগী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে আবার। তবুও ডাক্তার আদ্রাফকে নিয়মিত খাবার জন্য কিছু ওষুধ লিখে দিয়েছে, যেগুলো নিয়মমাফিক খেতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। আর মাথায় বেশি চাপ নেওয়া একদম বারণ করে দিয়েছে ডাক্তার। চাপ নিলে হিতের বিপরীত হতে পারে। আদ্রাফ আজ দেশে ফিরবে। কত মাস পরে সে নিজের দেশে ফিরছে সুস্থ রূপে। তার এখন ভীষণ আফসোস হচ্ছে মুনের জন্য। মেয়েটাকে সে খুঁজে বের করবেই, দরকার হলে পায়ের উপর পড়ে থাকবে, তবুও ক্ষমা চাইবে। আদ্রাফের বিশ্বাস মুন কোনো দিন তার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। নিজের বাড়িতে ঢুকেই মায়ের সাথে কথা বলে নিজের রুমে ঢুকতেই একটি অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের মধ্যে আদ্রাফের। একদম ফাঁকা। মুন যাওয়ার পরপরই আদ্রাফ অসুস্থ হয়ে হাসপাতালেই কাটিয়েছিল এত মাস। আজ রুমে ঢুকেই বুকের কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। আদ্রাফ ফ্রেশ হয়ে এসে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। মাথার ব্যথা এখনো ঠিক কমেনি। আদ্রাফ শুয়েই বিড়বিড় করে উঠল, আমি ফিরে এসেছি মুন পাখি, তোমায় খুঁজে বের করবই। অনেকদিন পর মুন আবারও বাচ্চাদের সাথে হেসে খেলে রাতে খেলো। এতদিন তো অফিস থেকে এসে রুম বন্ধ করে শুয়ে পড়তো। মুনের কেমন জানি মায়া মায়া লাগছে সব কিছুতে।
বাচ্চারা ঘুমিয়ে গেলে মুন আর লিয়া রুমে চলে আসলো। বাচ্চারাও আজ ভীষণ খুশি ছিল, কারণ তাদের মুন মা অনেকদিন পর আবারও তাদের সাথে হেসে মেতে খাবার খেলো একসাথে। লিয়াও ভীষণ খুশি এর জন্য। মুনের মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি দেখেছে সে, কিন্তু মুনের ভেতরে ভেতরে ভীষণ খারাপ লাগছে। সব দুর্বলতা যেন ঘিরে ধরতে চাইছে, চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার। কেন জানি ভীষণ কান্না পাচ্ছে তার। আদ্রাফকে একবারের জন্য হলেও দেখার ইচ্ছে হচ্ছে, অন্তত মানুষটা ভালো আছে কিনা তা যদি দেখতে পারত মন। বুকের কোথাও ভীষণ ব্যথা হচ্ছে। মনের এত মাসের মধ্যে আজকে বেশি মনে পড়ছে আদ্রাফকে। বড্ড ইচ্ছে হচ্ছে আদ্রাফ সব ছেড়ে ছুড়ে মনকে যেন এসে বলুক, মন পাখি, এই সব কিছুই মিথ্যে ছিল। এই আদ্রাফের হৃদয়ের কুঠুরিতে তো শুধুই তার চাঁদ ছিল, আছে আর থাকবেও। তোমার নাম আমার হৃদয়ে কোদাই করা চাঁদ। মনও তখন এই 8 মাসের সব কিছু ভুলে আদ্রাফের বুকে ঝাঁপিয়ে পড়ত, আর আদ্রাফও মুচকি হেসে মনকে তার বুকে আগলে নিত। এসব ভাবতেই মনের ঠোঁটের কোণায় মুচকি হাসির রেখা দেখা দিল। লিয়া মনের পাশে এসে শুয়ে পড়তেই মনও শুয়ে পড়ল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমালো। মাঝরাতে কারো গোঙানির শব্দে লিয়ার ঘুম ভেঙে গেল। সে পাশ ফিরেই দেখতে পেল মন গোঙাচ্ছে। মন এক হাতে বিছানার চাদর খামছে ধরে, অন্য হাতে লিয়াকে ডাকার চেষ্টা চালাচ্ছে। মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকু পাচ্ছে না। লিয়া উঠে বিছানার দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল। লিয়া একটি মেয়ে এত রাতে কি করবে তা ভেবে পাচ্ছে না। তবু এত কিছুর মাঝে তার একমাত্র একটি চিন্তা, মনকে হাসপাতালে নিয়ে যেতে হবে যত দ্রুতই সম্ভব। লিয়ার উপায় না পেয়ে মনকে এই অবস্থায় রেখে দ্রুত বেরিয়ে গেল। এই মাঝরাতে কোনো গাড়িও তেমন নেই। কি করবে লিয়া তা ভেবে পাচ্ছে না। অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছে, ওইটা করে মনকে হাসপাতালে নিয়ে গেল লিয়া। হাসপাতালের মনের কন্ডিশন দেখে ডাক্তাররা এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মনকে নিয়ে যাওয়ার পথে লিয়া তার হাত ধরে রেখেছিল। থিয়েটারে মনকে ঢুকে নেওয়ার পরপরই ডাক্তাররা সবকিছু শুরু করে দিল। মনের কি আর আদ্রাফের হাতের বেলি ফুলের মালা মাথায় গুজা হবে না? আর কি কোনোদিন আদ্রাফের কাছে কিছুর আবদার করা হবে না? আর কি কোনোদিন একসাথে চন্দ্রবিলাস করা হবে না? শেষবারের মতো আদ্রাফের মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতেই মনের কান্নারত মুখেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি দেখা গেল। ভালো থেকো আদ্রাফ, ভীষণ ভালোবাসি বলে মন বিড়বিড় করে উঠল। চোখ বন্ধ অবস্থায় দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মনের। সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লিয়া। সে ভাবেও নি মন এভাবে তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে। লিয়া এক নজর তার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে পাশেই মনের মৃতদেহটির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। বাচ্চাটি কি সুন্দর করে লিয়ার দিকে তাকিয়ে আছে। আজ যদি মন বেঁচে থাকতো তাহলে এই দিনটা সবচেয়ে বেশি খুশির দিন হতো। মন আর আদ্রাফের চেহারা নিয়েই বাচ্চাটার চেহারা। মনের মেয়ে হয়েছে। মনের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। কতই না কষ্ট পেয়ে না ফেরার দেশে চলে গেল মন। মনের কন্ডিশন ভালো না থেকে 8 মাসে ডাক্তাররা রিস্ক নিয়ে অপারেশন শুরু করে দিয়েছিল। ডাক্তার থিয়েটার থেকে বের হয়ে লিয়ার হাতে মেয়েটাকে তুলে দিল। লিয়া মনের কথা জিজ্ঞেস করতেই তার চোখ আটকে গেল মনের নিথর দেহটি দেখে। মেয়েটার কি ভাগ্য! সবার জন্য কতই না কষ্ট করেছিল, অথচ মেয়েদের এই মা হওয়ার সুখের সময়টাতেই হারিয়ে গেল। এসব ভাবতেই ডুকরে কেঁদে উঠল। সকাল হয়ে গিয়েছে অনেক আগেই। অ্যাম্বুলেন্সটি আশ্রমের গেট দিয়ে ঢোকাতেই সব বাচ্চারা ছুটে আসলো। মনের দেহটি বের করতেই তারা থমকে গেল। কথা ছিল মন মা তাদের জন্য আরেকটা সঙ্গী আনবেন। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাদের মন মা আর কোনো দিন আসবে না, আর খেলবে না। মনের সব কার্য সম্পন্ন হওয়ার পর লিয়া বাচ্চাটিকে নিয়ে রুমে ঢুকলো। সে বুঝছে না কিভাবে তার মন আপুর এই শেষ অস্তিত্বকে রাখবে। অবশ্য ডাক্তাররা সব বুঝিয়ে দিয়েছে, তবুও একটা ভয় আছে। মা ছাড়া বাচ্চার একটা এক্সট্রা কেয়ারের কথা বলে দিয়েছে ওরা। লিয়া রুমে ঢুকতেই একরকম শূন্যতা অনুভব করলো। কালকেও তার আপু এখানে ছিল, কালকে রাতেও কতই না হাসি খুশি ছিল। কি নিস্তব্ধ হয়ে আছে রুমটা। এই রুমটাই তার আর মন আপুর কত হাসি খুশির সাক্ষী। এখন একেবারে সব কিছু থেকে মুক্তি নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে।
আর কোনো দিন আসবে না তার মন আপু, এসে লিউ বলে আর কোনো দিন ডাকবে না। বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে বিছানার উপর রাখলো। কি সুন্দর করে ঘুমিয়ে আছে। আজ এই জায়গায় মন আপু থাকলে কি করত? লিয়ার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। লিয়া উঠে আলমারির সামনে গেল। আলমারি খুলেই মনের কাপড় চোপড়গুলো নেড়ে দেখছিল। হঠাৎ একটা দুইটার দিকে চোখ পড়ল লিয়ার। লিয়া খুব যত্ন সহকারে চিঠিগুলো নিল। তার মন আপুর লেখা চিঠি, অথচ আজ সে বহু দূরে। লিয়া চিঠি দুইটা হাতে নিল। একটার উপর লিয়া, আরেকটার উপর মনের আদ্রাফ দেওয়া। লিয়া তার নামের চিঠিটা খুলে পড়া শুরু করলো। লিউ, আমার ছোট বোন, আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই। ডাক্তার বলেছে আমার আর বেবির কন্ডিশন তেমন একটা ভালো না। 6 মাস চলাকালীন সময়ে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু আমি বসে থাকতে পারিনি। এতগুলো নিষ্পাপ বাচ্চাকে আমি যখন ফুটপাত থেকে তুলে এনেছিলাম তখনই শপথ করেছিলাম এই এতিম বাচ্চাগুলোকে কোনো দিন কষ্ট দিব না। এখন যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে ওরা বাঁচবে কিভাবে? মাঝপথে কিভাবেই বা তাদের ছেড়ে দিই? আমার অনেক ইচ্ছে ছিল এই আশ্রমটা একদিন অনেক বড় করব, কিন্তু দেখো হয়তোবার কিছুদিন পরে আমার কোনো অস্তিত্বই থাকবে না। তুমি আপুর জন্য অনেক করেছো। যদি কখনো আমি না থাকি তাহলে আশ্রমটাকে নিজের মতো করে গুছিয়ে নিও। তুমি একবার বলেছিলে না আমি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গিয়েছি কেন? এটার উত্তর কি জানো? ওই দিন আমি চেক আপের জন্য গিয়েছিলাম। ডাক্তার বলেছিল আমার মেয়ে হবে, আমি মেয়ের মা হব। ওই দিন আমার সবচেয়ে খুশির দিন হবার কথা ছিল, কিন্তু ডাক্তার এরপর বলেছিল আমার লাইফ রিস্ক হবে যদি এভাবে চলতে থাকি। কিন্তু আমার তো কিছুই করার ছিল না। আমি যদি না থাকি আমার মেয়ের নাম দিও তুমি আদ্রিয়া, আদ্রাফের নামের সাথে মিলিয়ে রেখো। যদি কোনো দিন আদ্রাফকে দেখো তাহলে আমি আরেকটা চিঠি রেখে গেছি, ওইটা দিও। আর নেহাকে দেখলেও বলিও ক্ষমা করে দিয়েছি। সে তো আমাকে ছোট থেকেই বোনের মতো আগলে রেখেছিল, তার উপরে কিভাবে রাগ করে থাকতে পারি? আর আমার একটা অনুরোধ, আমার মেয়েটাকে তুমি আগলে রেখো লিউ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আশ্রমের বাচ্চাগুলোকে একটু দেখিও, ওদের তো আর আমরা ছাড়া কেউ নেই। আল্লাহ হাফেজ। লিয়া চিঠিটা পড়ে ডুকরে কেঁদে উঠল। যাওয়ার সময় আমাদের কথাটাই ভেবে গেলে আপু, নিজের কথাটা একটুও ভাবলে না? বিড়বিড় করে লিয়া কেঁদে উঠল। লিয়া বিছানার দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে কান্নারত মুখে মলিন হেসে বলে উঠল, আদ্রিয়া, মুন আপুর আদ্রিয়া। আদ্রাব যেখানেই পারে মুনকে খুঁজতে থাকে, কিন্তু আফসোস মুনের চিহ্নও পায় না কোথাও। অপরাধবোধ প্রতিনিয়ত ঘিরে ধরে তাকে। দিনকাল আর ভালো লাগে না তার। এই সব কিছু থেকে আদ্রাফকে একমাত্র তার মন পাখি বের করতে পারবে, কিন্তু তার মন পাখির খোঁজ কোথায় পাবে সে? তার যে মন পাখিকে ছাড়া চলতে ভীষণ কষ্ট হচ্ছে। ইদানিং মাথা ব্যথাটা আবার ওঠে তার। আদ্রাব ভাবে বেশি চাপের ফলে হয়তো এমন হচ্ছে। আদ্রাব ঠিক করলো কাল সকালে আবারও যেতে হবে এখানকার হাসপাতালে ডাক্তারটার কাছে। আর কিছু না ভেবে আদ্রাব ওষুধ খেয়েই শুয়ে পড়ল। আদ্রিয়ার গা কাঁপানো জ্বর উঠছে। লিয়া কি করবে ভেবে পাচ্ছে না। এত ছোট বাচ্চার এত জ্বর, এমনিতে মা ছাড়া তার উপর এমন জ্বর। লিয়া ওই রাতেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওখানে গিয়ে আদ্রিয়াকে ডাক্তাররা ভর্তি করিয়ে ফেলল, কারণ অবস্থা খারাপ আদ্রিয়ার। লিয়ার তো ভীষণ কান্না পাচ্ছে এই ভেবে যে তার মন আপুর অস্তিত্বকে সে ভালোভাবে সামলে রাখতে পারছে না। আদ্রাব সকালে উঠেই ফ্রেশ হয়ে টেবিলে বসতেই তার মা এসে নাস্তা দিয়েই বলল, যত তাড়াতাড়ি পারিস মুনকে ঘরে নিয়ে আয় বাবা, আমার যে আর ভালো লাগে না এই ঘরে, দম বন্ধ বন্ধ লাগে। আদ্রাব এক দৃষ্টিতে তাকিয়ে তার মাকে হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালে যাওয়ার জন্য। যেতে যেতেই ভাবে এতদিন বুঝতে পারল মা মন কি জিনিস ছিল। আদ্রাফ হাসপাতালে পৌঁছে গাড়ি পার্ক করে ঢোকার গেটে লিয়াকে দেখতে পেল। আদ্রাফ দ্রুত হেঁটে লিয়ার কাছাকাছি গিয়ে ডাক দিল। লিয়ার হঠাৎ মনে হলো তার নাম ধরে কেউ ডাকছে, কিন্তু এখানে তো লিয়ার চেনা জানা কেউ নেই। তাই সে ভ্রম ভেবে পা বাড়াতে নিলেই আবারও সেই ডাক। লিয়া পেছন ফিরেই এতদিনে তার আদ্রাফ ভাইয়াকে দেখে থমকে গেল। মানুষটা অন্যরকম হয়ে গিয়েছে। চোখের নিচে গাঢ় কালো দাগ,
চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে যেন অনেক দিন দাড়ি কাটেনি। এখন এই জায়গায় মুন আপু থাকলে নিশ্চয়ই আদ্রা ভাইয়াকে বকা দিয়ে বলতো, এ কি চেহারার হাল করেছো, আগে সব ফিটফাট করে এসো, না হলে আমি আর কথা বলবো না। এই বলে হয়তো বা মুখটা ঘুরিয়ে নিত। আরে লিয়া! আদ্রাফের পরপর কয়েকবার ডাকে লিয়ার খেয়াল হলো। লিয়া এক নজর আদ্রাফের দিকে তাকিয়ে আবারও পা বাড়াতে নিলে আদ্রাফ তার পথ আটকে ধরল। কথা বলবে না ভাইয়ার সাথে? আচ্ছা, রাগ করেছো খবর নিতে পারিনি বলে? জানো, এই 2 বছর ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তো তোমার সাথে একবারও কথা বলতে পারিনি, কিন্তু মন পাখি ঠিকই তোমার খবর বলতো আমায়। হ্যাঁ, এতই ব্যস্ত ছিলেন যে আমার মুন আপুকেও ছেড়ে দিলেন? মানে? কিছু না। এই বলেই লিয়া দ্রুত সিঁড়ি বেয়ে উপরে আদ্রিয়াকে যে কেবিনে রেখেছিল ওখানে যাওয়ার উদ্দেশ্যে উঠতে লাগলো। সে এখানে নিচের দোকান থেকে কিছু জিনিস নিতে এসেছিল। এদিকে লিয়ার কথাগুলো আদ্রাফ কিছুই বুঝতে পারছে না। সে প্রথমে মনে করেছিল এই 2 বছর লিয়ার খবর নেয়নি বলে সে রাগ করে কথা বলছে না, কিন্তু তা না। আচ্ছা, লিয়া মুনের কথা কিভাবে জানে? ও শিট, তার মানে মুন লিয়ার সাথেই ছিল? সব জায়গায় মুনকে খুঁজলেও লিয়ার কথা আদ্রাফের মাথায়ও আসেনি। তার মানে এতদিন পর সে তার মন পাখির খবর পাবে, দেখতে পারবে, কতদিন পর তার চাঁদকে সে কাছে পাবে। এই ভেবেই সে লিয়ার পেছনে দ্রুত পায়ে হাঁটা ধরল। লিয়া স্তব্ধ। আদ্রিয়াও তাকে এভাবে ছেড়ে চলে যাবে তা সে ভাবেনি। সে আদ্রিয়ার দিকে এক নজর তাকিয়ে 2 হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। কেন হলো এমন? মুনাপুর মতো আদ্রিয়াও 2 দিনের মধ্যে এভাবে ছেড়ে চলে যাবে? পাশে আদ্রাফ দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না বাচ্চাটি কে, হয়তোবা লিয়ার হতে পারে। আদ্রাফের ভীষণ খারাপ লাগছে, এত ছোট্ট বাচ্চাটি সবাইকে ছেড়ে এভাবেই চলে যাবে। তখন আদ্রাফ কেবিনের সামনে এসে দেখল লিয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কান্না করছে। এরপর খুব দ্রুতই ডাক্তারের কাছে ছুটল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দুঃখিত বলে দিল, প্রেগন্যান্সি চলাকালীন সময়ে অনেক জার্নি আর অন্যান্যর জন্য বাচ্চাটিরও মায়ের মতো অবস্থা। লিয়া আদ্রিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল আদ্রিয়ার মুখের পানে। নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে সে। কিছু সময় বাদে লিয়া আদ্রাফের সামনে গিয়ে আদ্রিয়াকে আদ্রাফের কোলে তুলে দিল। লিয়া আদ্রিয়ার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, শেষবারের মতো আপনার শেষ অস্তিত্বকে দেখে নিন ভাইয়া। আদ্রাফ বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল। সে কোনো মতেই কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, শেষ অস্তিত্ব মানে? মুনাপুর শেষ অস্তিত্ব আদ্রিয়া? লিয়া কোনরূপ ভঙ্গিমা ছাড়াই বলল। আদ্রাফ স্তব্ধ। এটা তার মেয়ে, তারই কলিজার টুকরো, তাদেরই ভালোবাসার টুকরো। তার কলিজার টুকরোটা আর নেই। কি আফসোস, বাবা হয়ে তার কলিজার নিথর দেহ হাতে। আদ্রাফ আদ্রিয়ার ছোট্ট দেহটা বুকে জড়িয়ে ধরে রাখল। তার ছোট্ট কলিজাটা আর নেই, এটা যেন আদ্রাফের বিশ্বাসই হতে চাইছে না। আদ্রাফ এক দৃষ্টিতে আদ্রিয়ার দিকে তাকিয়ে রইল। কি সুন্দর মায়াবী মুখশ্রী, একদম মুনের মতোই। মুনের কথা মনে পড়তেই আদ্রাফ চারদিকে চোখ ঘুরিয়ে দেখল। মুনকে কোথাও না দেখে আদ্রাফ লিয়ার দিকে তাকালো। মুন পাখি, মুন পাখি কই? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো আদ্রাফ। লিয়া কোনো কথা না বলে আদ্রাফের কাছে গিয়ে বলল, ভাইয়া উঠুন, আমার সাথে আসুন। আদ্রাফ লিয়ার কথা ভালোভাবে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মুন আপুকে দেখতে চেয়েছিলেন না? আসেন আমার সাথে। আদ্রাফ আদ্রিয়াকে বুকে জড়িয়ে হাঁটতে লাগলো। সে এখনো বিশ্বাস করতে পারছে না আদ্রিয়া আর নেই। তার মনে হচ্ছে এই তো ঘুমিয়ে আছে তার পরীটা। আদ্রিয়াকে দাফনের পরেই আদ্রাফ ভীষণভাবে ভেঙে পড়ল। লিয়া আদ্রাফকে নিয়ে আশ্রমের গেট দিয়ে ঢুকতেই কতগুলো বাচ্চা লিয়াকে এসে ঘিরে ধরল। আমাদের বোন কই? লিয়া আন্টি, সবাই সমচ্চরে বলে উঠল। লিয়া হাঁটু মুড়ে বসেই কান্নায় ভেঙে পড়ল আর বলল, সেও তোমাদের মুনমার কাছে চলে গিয়েছে। বাচ্চাগুলোকে বুঝলো, বোঝা গেল না। ওরা পথ ছেড়ে দিয়ে চলে গেল। লিয়া উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল, জানেন ভাইয়া, এটা আমাদের মুন আপুর আশ্রম। আপনাকে সারপ্রাইজ দিবে ভেবেছিল, কিন্তু আফসোস। লিয়া একটা মলিন হাসি দিল। আদ্রাফ লিয়ার কথা কিছুই বুঝতে পারল না। তার মাথায় কিছুই ঢুকছে না। মাথা ব্যথাটা আবার বাড়ছে। তার চাঁদ কই? তার এখন চাঁদকে ভীষণ প্রয়োজন।
লিয়া একটা রুমের ভেতর ঢুকে আদ্রাফের হাতে একটা চিঠি তুলে দিল। আদ্রাফ চিঠিটা হাতে নিয়েই বলল, কি এটা? আর আমার চাঁদ কই? আপনার চাঁদ আর নেই। মুন আপু এখন আকাশের চাঁদ হয়ে গিয়েছে। মুন আপু আপনার জন্য রেখে গেছিল এটা। লিয়া বলেই রুম থেকে বেরিয়ে গেল। আদ্রাফ থমকে গেল। কি বলছে লিয়া? এটা পাগল হয়ে গিয়েছে নাকি? তার এখন কেন জানি ভীষণ ভয় করছে। আদ্রাফ কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। প্রিয় আদ্রাফ, নিশ্চয়ই ভাবছেন এত কিছুর পরও প্রিয় কেন বললাম। তাই তো, আমি আপনাকে কোনো দিন ভুল ভাবিনি আর ভাববো না। সব কিছুর পরেও আপনি আমার প্রিয়ই থাকবেন, অন্তত এই 3 বছরের জন্য হলেও। আপনার সাথে কাটানো এই 3 বছর আমার জীবনের সেরা দিন ছিল। অনেক দিন আপনাকে ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি বরাবরই ব্যর্থ আদ্রাফ। আপনাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তাই তো আজ অনেক দিন পর এসে চিঠি লিখতে বসলাম, কারণ কেন জানি মনে হচ্ছে আমি আর আপনার সাথে সেই সুখের দিনগুলোর মতো আর কোনো সময় পাবো না। আপনি হয়তোবা ভালোই আছেন, তাই আর আলাদা করে জিজ্ঞেস করিনি। জানেন, ডাক্তার বলেছেন আমার একটা ফুটফুটে মেয়ে হবে। আমি তো সেই খুশি হয়েছি খবরটা শুনে, কিন্তু এরপর বলেছেন এভাবেই যদি চলতে থাকি তাহলে আমার রিস্ক আছে। কিন্তু কি করব বলেন? আমি এত মাসুম বাচ্চাগুলোর মা হয়েছি মাঝপথে ওদের ছেড়ে দেওয়ার জন্য নাকি? আমি যদি চাকরি না করি তাহলে তারা কিভাবে চলবে? আচ্ছা, এসব বাদ দেন, বেশি কথা হয়ে যাচ্ছে। অনেকদিন আপনার সাথে কথা হয়নি, তাই ইচ্ছে করছে ডায়েরি নিয়ে সব লিখে ফেলি। আচ্ছা, আপনার কি আমাকে মনে পড়ে আদ্রাফ? আমার ভীষণ মনে পড়ে আপনাকে। আমার হৃদয়ে যে শুধুই আপনার নাম কোদাই করা মুনের আদ্রাফ। জানেন, আমি আমাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি, সেটা হলো আদ্রিয়া। নামটা সুন্দর না? আপনার আদ্রাফের সাথে মিল রেখে এই নামটা। আজকে ভীষণ দুর্বলতা গ্রাস করেছে, ঝাপসা ঝাপসা লাগছে সব। ইদানিং বাচ্চাগুলোর সাথেও তেমন কথা বলতে ইচ্ছে হয় না। তারা তো বেজায় রাগ, কারণ তাদের মনমা নাকি তাদের আর দেখতে পারে না। আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, এই আশ্রমটা করার পিছনে পুরো ক্রেডিট কিন্তু আপনার, ফারহান আদ্রাফের ওরফে মুনের আদ্রাফের। ভেবেছিলাম এই আশ্রমটা করার কয়েকদিন পর আমাদের বিবাহবার্ষিকীতে আপনাকে সারপ্রাইজ দিব। যখন বাচ্চাগুলো দেখবে তখন আমাদের মধ্যে আর অপূর্ণতা লাগবে না। অনেক বেশি বলে ফেলেছি আজ। ইদানিং যেদিকেই তাকাই আপনার প্রতিচ্ছবি ভাসে চোখের সামনে, তাই লিখছি। ইদানিং ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে আপনার কাছে গিয়ে আপনার বুকের উপর ঝাঁপিয়ে পড়ি। কতদিন আপনাকে দেখা হয় না, কতদিন আপনার মুখ থেকে চাঁদ শোনা হয় না। জানি না এটা আপনার হাতে পড়বে কি না, আর যখন পড়বে তখন হয়তো আমি আর থাকবো না। এই কাঁদবেন না একদম আমার জন্য। আপনি কাঁদলে আমি কিন্তু ওই দূর আকাশ থেকে দেখব, তখন আমার ভীষণ খারাপ লাগবে। আমার আদ্রিয়া মাকে দেখে রাখিয়েন, আশ্রমের বাচ্চাগুলোকেও দেখিয়েন একটু। আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই, ক্ষমা করে দিয়েছি। আমার ভালোবাসায় হয়তো কোনো ঘাটতি ছিল, তাই অপূর্ণই থেকে গেল। ভালো থাকবেন, নিজের যত্ন নিয়েন, প্রিয় আদ্রাফ, মুন। চিঠিটা পড়েই আদ্রাফ স্তব্ধ। মনে হচ্ছে যেন সব কিছু থমকে গেল আদ্রাফের। তার মন পাখি আর নেই। আদ্রাফ হাঁটু মুড়েই বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। কাকে সে চাঁদ বলে ডাকবে? এভাবেই অভিমান করে চলে গেল। আদ্রাফ যা কিছু সামনে পাচ্ছে সব কিছুই ছুঁড়ে ছুঁড়ে মারছে। তার চাঁদ যে তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে তা কোনোদিন কল্পনাও করেনি আদ্রাফ। মন পাখির এত তাড়া ছিল যে সত্যিটাও জেনে গেল না। ভীষণ মাথা ব্যথা করছে। এক সময় আদ্রাফ ওখানে চিঠিটা হাতে মুঠোবন্দি করে লুটিয়ে পড়ল মেঝেতে। লুটিয়ে পড়ার পরও এক দৃষ্টিতে তার হাতে চিঠিটার দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে অঝরে ধারার পানি গড়িয়ে পড়ছে। এক সময় স্থির হয়ে গেল, আঁখি যুগল বন্ধ হয়ে গেল আদ্রাফের। কেটে গেল 1 বছর। সময় নিজ ধাপেই বহমান, কারো জন্যই থেমে থাকে না। লিয়া দাঁড়িয়ে আছে আদ্রাফ, মুন আর আদ্রিয়ার কবর থেকে একটু দূরে। সেদিন আদ্রাফ চিঠিটা পড়ে সেন্স হারিয়ে ফেলেছিল। ডাক্তাররা তাকে বেশি চাপ নিতে বারণ করেছিল, কারণ কিছুদিন আগেই তার অপারেশন হয়েছিল। অবস্থা খারাপ দেখে সাথে সাথে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল আদ্রাফকে। সেই রাতেই সে সব ছেড়ে তার মন পাখির কাছে পাড়ি জমায়।
এত ভালোবাসা তাদের দুজনের মধ্যে, অথচ কেউ কারোরটা জানতো না। দুজন দুজনকে দু মেরু থেকে ভালোবেসে গিয়েছিল। লিয়ার চোখ গড়িয়ে পানি পড়ছে। অদূরেই ওদের কবরের সামনে লিয়ার স্বামী শুভ্র দাঁড়িয়ে জিয়ারত করছে। লিয়ার স্বামী এসে ডাক দিতেই লিয়া ফিরল। শুভ্র মুচকি হেসেই বলল, মুনাপু আর আদ্রা ভাইয়ার ভালোবাসা খাঁটি বলেই ওরা একজনের কাছ থেকে আরেকজন আলাদা থাকতে পারেনি। দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে তিনজনেই একসাথে। মুন আদ্রাফ এই দুটো নরনারীর ভালোবাসা মানে বুঝিয়ে দিয়ে গিয়েছে। ভালোবাসা হচ্ছে আফসোস, ভালোবাসা হচ্ছে দীর্ঘশ্বাস, ভালোবাসা মানে অপূর্ণতা, ভালোবাসা মানে মুন আদ্রাফ। সবার ভালোবাসা পূর্ণ পায় না, তেমন মুন আদ্রাফেরটাও পায়নি, হয়তোবা নিয়তি সহায় হয়নি। তাই তো দুজন দু প্রান্ত থেকে এত ভালোবাসার পরও পূর্ণ পেল না। লাভ দ্যাট মিন্স এল ফর লেকস অফ সরোস, ও ফর ওশান অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, আর ই ফর এন্ড অফ লাইফ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী এরকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।